হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি শান্তিপূর্ণ গ্রাম যেখানে মানুষজন ছিলেন একেবারেই সহজ সরল, কিন্তু হঠাৎ করেই সেই গ্রাম জুড়ে নেমে এলো এক অজানা অভিশাপ। পরিবারের প্রতি অগাধ ভালোবাসা থাকা সত্ত্বেও কেন গ্রামের মানুষগুলো নিজের হাতেই নিজের পরিবারের সমস্ত মানুষকে হত্যা করছেন, আর কেন শেষ পর্যন্তই তারা নিজের জীবনটাও কেড়ে নিচ্ছেন? এর পেছনে লুকিয়ে আছে কোনো শয়তানের নিয়ন্ত্রণ, নাকি কালো জাদুর কোনো ভয়ঙ্কর ছায়া? আসল রহস্য জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। অপেক্ষা করুন, পুরো সত্যিটা আপনি অবশ্যই জানবেন। আর এই ভিডিওর শেষে আপনার মনে যেসব প্রশ্ন রয়েছে সব প্রশ্ন আমি একটা একটা করে ক্লিয়ার করে দিব, আর এই জন্য এই ভিডিওর শেষটা অবশ্যই মিস করবেন না। তো চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুতে আমরা এক শান্তিপূর্ণ সুন্দর গ্রাম দেখতে পাই, কিন্তু হঠাৎ এক অজানা অশুভ ছায়া নেমে আসে সেখানে। একটা একটা করে মানুষ মরতে শুরু করে। ভয়ঙ্কর বিষয় হলো প্রত্যেকে নিজের ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে খুন হচ্ছে। এই গ্রামে সাধারণত বাইরের কেউ আসে না, তবে কিছুদিন ধরে একজন জাপানিজ লোককে এখানে দেখা যাচ্ছিল। সে মাঝে মাঝে গ্রামের পুকুর পাড়ে বসে নীরবে মাছ ধরত। গ্রামের পুলিশ অফিসার ছিলেন একজন, যার নাম জং। স্বভাবের দিক থেকে কিছুটা ভীতু, কিছুটা অলস। ভোরবেলা খবর আসে গ্রামের এক পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। জং তড়িঘড়ি করে ঘটনাস্থলে যায়। ততদিন ধরে গ্রামে লাগাতার বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ছিল থমথমে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অপরাধী ইতিমধ্যেই ধরা পড়েছে। সে একজন কৃষক, নিজের স্ত্রীকে 20 বার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়ে অপরাধী কিছু বলছিল না। তার চোখ উল্টে গিয়েছিল আর পুরো শরীর ছিল র্যাশে ভরা, যেন চামড়া ফেটে গেছে। তার আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক। পুলিশ ক্রাইম সিন পর্যবেক্ষণ করে বুঝতে পারে কোন সেই ঘরে ঘটেনি। অপরাধীর দেহ টেনে এখানে এনে ফেলেছে। তারা অনুসন্ধান করে পৌঁছে যায় সেই আসল জায়গায়। সেখানে গিয়ে জং লক্ষ্য করে ঘরের গেটে ঝোলানো কিছু শুকনো ফুল, আর ঘরের ভেতর ভয়ঙ্কর ভাবে ছড়ানো ছিটানো জিনিসপত্র। থানায় ফিরে জঙ্গুর এক সহকর্মী আরো একটি ঘটনা জানায়। গ্রামের এক শিকারী জঙ্গলের শিকারে গিয়ে দেখে এক প্রায় নগ্ন পুরুষ হরিণের কাঁচা মাংস খাচ্ছে। লোকটির চোখ ছিল রক্তবর্ণের, চাহনি হিংস্র, আচরণ হিংস্র, আর দেখতে ঠিক যেন সেই জাপানি লোকটার মতো। গ্রামবাসীর মনে এখন আর কোনো সন্দেহ রইল না। এই জাপানিজ লোকটির আগমনের পর থেকেই গ্রামে শুরু হয়েছে এইসব ভয়ঙ্কর ঘটনা। ঠিক তখনই কারেন্ট চলে যায়, আর অন্ধকারে থানার বাইরে তারা দেখতে পায় একজন নেকেট মহিলা দাঁড়িয়ে আছে। পরের রাতেও এই একই ধরনের ঘটনা ঘটে। এইবার ওই মহিলা ছিল অপরাধী। সে নিজের পরিবারকে ঘরে বন্দী করে আগুনে পুড়িয়ে মারে। জং ঘটনাস্থলে পৌঁছে যায়। মহিলাটি হঠাৎ করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আতঙ্কে জং দিশাহারা হয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর মহিলা পালিয়ে যায়। ঘটনাস্থলে জাপানিজ ব্যক্তির উপস্থিতিও দেখা গিয়েছিল। পরের সকালে সেই মহিলার ঝুলন্ত লাশ গাছে পাওয়া যায়। পুলিশের তদন্তে জানা যায় ওই বাড়ির অন্য লোকগুলো পুড়ে মারা যায়নি, তাদের বরং কুপিয়ে হত্যা করা হয়েছে। গ্রামবাসীরা বলছিল ওই জাপানিজ লোকটি আগে অপরাধী মহিলাটিকে ধর্ষণ করেছিল, আর তারপর থেকে সে পাগল হয়ে গেছে। তার শরীরেও ওই একই র্যাশের চিহ্ন ছিল। ঘটনা কি বুঝতে পারছেন? আগের যে লোকটা খুন করেছিল তার শরীরেও র্যাশের চিহ্ন ছিল, আর এই মহিলাও যে তার স্বামীকে খুন করেছে তার শরীরেও সে একই র্যাশের চিহ্ন। তো এইসব বিষয় নিয়ে জং তার এক বন্ধুর সাথে কথা বলছিল, আর সেখানে দূরে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখা যায়। সে তাদের দিকে বারবার পাথর ছুঁড়ছিল। কিছুক্ষণ পরে সেই মহিলা এসে জংয়ের সঙ্গে কথা বলে। সে জানায় পাগল মহিলাটি তার পুরো পরিবারকে হত্যা করেছে। জংকে নিয়ে সে ক্রাইম সিনে যায় এবং দেখায় কিভাবে মহিলাটি সবাইকে মেরেছে। সে এসব ঘটনা সচক্ষে দেখেছে। এছাড়াও সে বলে এই বাড়ির একজনের কাছ থেকে সে জানতে পেরেছে ওই জাপানিজ লোকটি আসলে একটি পিশাচ বা শয়তান। জং এই মহিলাটিকে প্রত্যক্ষদর্শী হিসেবে নিতে চায়। সে তার বন্ধুকে কল করে দ্রুত সেখানে ডাকার কথা বলে। জানায় সে একজন সাক্ষী পেয়েছে, কিন্তু পরক্ষণে এসে দেখে মহিলাটি উধাও হয়ে গেছে। সামনে গিয়ে জং দূরে দেখে ওই জাপানিজ লোকটি একটি জন্তুর কাঁচা মাংস খাচ্ছে। সে তার দিকে ধেয়ে আসে, আর তখনই জংয়ের ঘুম ভেঙে যায়। এর মানে সে স্বপ্ন দেখছিল। জং ঘুম থেকে উঠে জানতে পারে তার মেয়ে অসুস্থ, আর হঠাৎ করেই তার মেয়ের এমন অসুস্থ হওয়া একদমই স্বাভাবিক ছিল না। এমন অবস্থায় জং যায় শিকারীর কাছে, যে ওই জাপানিজ লোকটিকে হরিণের কাঁচা মাংস খেতে দেখেছিল। শিকারী বলে ওই লোকটি কোনো মানুষ নয়, ওটি একটি পিশাচ। সে নানান অদ্ভুত কাজকর্ম করে এবং সে মানুষের রক্ত পান করে, আমি স্পষ্ট দেখেছি। জং সিদ্ধান্ত নেয় তারা ওই জাপানিজ লোকটির কাছে যাবে। জাপানিজটি থাকতো জঙ্গলের এক উঁচু পাহাড়ে, জঙ্গলের গহীনে।
যাত্রাপথে তারা অর্ধেক খাওয়া হরিণের দেহ দেখতে পায়। ওই মুহূর্তে বৃষ্টি শুরু হয়, যাতে শিকারী ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি বজ্রপাত তার উপর পড়ে। সে আহত হয় এবং তাকে হসপিটালে নেওয়া হয়। আর সেখানে ছিল প্রথম অপরাধী, যার হঠাৎ করে ব্যথা শুরু হয়। ব্যথায় কাতরাচ্ছিল সে। কিছুক্ষণের মধ্যেই তার বাজুরের হাড় ভেঙে মারা যায় সে। ওই রাতে জংয়ের মেয়ে হিউজিন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে এবং চিৎকার করে ওঠে। সে বলে, স্বপ্নে অচেনা কেউ বারবার আমার রুমে ঢুকতে যাচ্ছে। তার অবস্থা একদম স্বাভাবিক ছিল না, কিন্তু পরের দিন হঠাৎ করে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। তাকে খুব বেশি আমিষ জাতীয় খাবার খেতে দেখা যায়, যা সে আগে কখনো খেত না। জংয়ের শাশুড়ি বলে, হয়তো কোনো অশুভ শক্তি হিউজিনের উপর ভর করেছে, তাই সে এমন আচরণ করছে। তাদের সিদ্ধান্ত হয় বাসায় একটি ওঝা ডাকা হবে, যাতে তার মেয়ে ঠিক হয়ে যায়। পরের দিন জং তার এক বন্ধুকে নিয়ে ওই জাপানিজ লোকটির বাড়িতে যায়। তাদের সাথে ছিল জংয়ের সাথী এবং ভাগ্নে, যে দুটি ভাষায় কথা বলতে পারত, অর্থাৎ সে কোরিয়ান জানে এবং জাপানিজ জানে। তারা পৌঁছালে জানতে পারে জাপানিজ লোকটি বাড়িতে নেই। বাড়ির সামনে একটি কুকুর বাঁধা ছিল। বাড়ির ভিতর তারা অদ্ভুত কিছু জিনিস খুঁজে পায়। এক রুমে তারা কালো জাদু মঞ্চের আলামত গুলো খুঁজে পায়। আরেক রুমে পায় গ্রামের সেই সব মানুষের ছবি যারা অস্বাভাবিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হঠাৎ বাইরের কুকুরটি জং এবং ট্রান্সলেটরের ওপর আক্রমণ করে বসে। তারা যন্ত্রণায় পড়ে কুকুরটির হাত থেকে রক্ষা পায় কোন রকমে। ঠিক তখনই জাপানিজ লোকটি বাড়িতে এসে উপস্থিত হয়। তারা সবাই ভীত হয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং সেখান থেকে চলে আসে। রাস্তায় জংয়ের বন্ধু পুলিশ জানায় সে ওই রুমে গ্রামের ভিকটিমদের ছবি পেয়েছে। সেখানে নানা জাদু টোনার জিনিসও ছিল। জাপানিজ লোকটি এসব দিয়ে কিছু অজানা কাজ করছিল। সে জংকে দেখে একটি জুতো, যা হিউজিনের। এমন সময় হিউজিন অস্বাভাবিক আচরণ করছে। জং বাসায় ফিরে এসে হিউজিনকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার এক পায়ের জুতা হারিয়ে ফেলেছো? হিউজিন কোনো উত্তর দেয়নি, মনে হলো সে অন্য মনে ছিল। জং আবার জিজ্ঞেস করে, তুমি ওই জাপানিজ লোকটিকে চেনো? তার সাথে তোমার দেখা হয়েছে? অবশেষে হিউজিন স্বীকার করে সে তাকে চেনে, কিন্তু জং আরো জিজ্ঞেস করতে চাইলে হিউজিন হঠাৎ চিৎকার করে ওঠে, বাজে ব্যবহার করে এবং সেখান থেকে চলে যায়। এ যেন এক অন্য হিউজিন। আর প্রথমবারের মতো হিউজিনের এমন আচরণ দেখে জং নিশ্চিত হয় তার মেয়ের সাথেও কিছু খারাপ ঘটেছে। রাতে জং তার মেয়ের রুমে যায়। হিউজিনের খাতায় বিভৎস কিছু ছবি এবং শয়তানের আকৃতির ড্রয়িং দেখতে পায়। আর দেখতে পায় হিউজিনের শরীরে থাইয়ের র্যাশ পড়েছে। ঠিক তখন হিউজিন জেগে ওঠে, তার বাবার উপর চিৎকার শুরু করে। সে বাজে ভাষায় তাকে গালাগালি করে এবং প্রশ্ন করে, তুমি কেন আমার শরীর চেক করছিলে? জং কষ্ট পায়। পরিস্থিতি দেখে তারা দ্রুত বাসায় ওঝার ডাকার ব্যবস্থা করে। পরের সকালে জং তার এক সাথীকে নিয়ে জাপানিজ লোকটির বাড়িতে যায়। জং খুব রেগেছিল। বাড়িতে আগের মতো ছবি বা অন্য কোনো জিনিস খুঁজে পায়নি। জাপানিজ লোকটি বলে সে সব পুড়িয়ে দিয়েছে। জং জিজ্ঞেস করে, তুমি এই গ্রামে কেন এসেছো? জাপানিজটি কিছু অস্পষ্ট কথা বললেও জং বিশ্বাস করতে পারেনি। রেগে গিয়ে জং তার পুরো বাড়ি কোড়াল দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে। বাড়ির সামনে থাকা কুকুরটি জংয়ের উপর আক্রমণ করলে জং কুপিয়ে কুকুরটিকেও মেরে ফেলে। জং জাপানিজটিকে হুমকি দেয়, এসব বাদ দিয়ে এখনই গ্রাম থেকে চলে যাও আর আমার মেয়ের উপর থেকে তোমার নজর সরাও। জাপানিজ লোকটি স্থির দাঁড়ায়, কোনো প্রতিক্রিয়া দেখায় না। পরের সকালে জংয়ের বাড়ির সামনে একটি বিচ্ছিন্ন করার ছাগল ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গ্রামবাসীরা ভয়ে স্তম্ভিত হয়ে পড়ে। ওই সময় জং ছোট একটি সাময়িক স্ট্রোকের শিকার হয়। তাকে আকুপাংচার চিকিৎসা দেওয়া হয়। তখন হিউজিন এক প্রতিবেশীর সাথে ছিল। ভয়ে সবাই বাসায় চলে আসে, কিন্তু এর মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। হিউজিন প্রতিবেশীকে ছুরি দিয়ে আহত করে ফেলেছে। পরের দিন বাসায় ওঝাকে ডাকা হয়। ঢুকতে ওঝা একটি জারে মৃত কাক খুঁজে পায়। সে বলে বাসায় অশুভ শক্তির প্রভাব রয়েছে। এরপর ওঝা এক্সোরসিজম বা ঝাড়ফুঁকের কাজ শুরু করে। ওই সময় হিউজিন খুব অসুস্থ হয়ে পড়ে, সেন্সলেস হয়ে যায়। ওঝা বলে এটি সবচেয়ে ক্ষমতাধর অশুভ শক্তি। গ্রামের অন্য পরিবারগুলোর উপর এর প্রকোপ বেড়ে গিয়েছিল। সম্প্রতি পার্ক নামের এক লোক তার পরিবারকে একইভাবে মেরে ফেলেছে, কিন্তু তাকে কেউ খুঁজে পাচ্ছে না। জাপানিজ লোকটি তাকে খুঁজে পেয়েছিল। পরে ওঝা জংয়ের কাছে জানতে পারে হিউজিন কয়েকদিন আগে এক জাপানিজদের সংস্পর্শে এসেছিল। তারপর থেকে সে এরকম আচরণ করছে। ওঝার মতে ওই জাপানিজ মানুষ হলেও আসলে সে একটি পিশাচ বা শয়তান। তার শরীরে শয়তান বসবাস করছে। তাকে বিতাড়িত করতে হলে বড় মাপের এক্সোরসিজম করতে হবে। এই এক্সোরসিজম চলাকালীন হিউজিন কিছু কষ্ট পেতে পারে, তবে এক্সোরসিজম বন্ধ করা যাবে না। জং জানতে চায় কেন আমার মেয়েকে ওই শয়তান শিকার করছে। ওঝা বলে শয়তানের বাধা ধরা কোনো নিয়ম
নেই। যেমন শীতে পুকুরের এক মাছ হেনে যায়, ঠিক তেমনি তোমার মেয়েও ওই শয়তানের শিকারে পরিণত হয়েছে। পরের দিন ওঝা তার এক্সোরসিজমের প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে জাপানিজ লোকটি বাজার থেকে কয়েক জোড়া কালো মুরগি নিয়ে আসে। সূর্যাস্তের পর শুরু হয় ওঝার জমকালো এক্সোরসিজম। একই সময় পাহাড়ের বাসায় জাপানিজ লোকটি তার জাদুমন্ত্র চালাচ্ছিল। প্রথমে মনে হচ্ছিল ওঝা জাপানিজের শক্তির প্রভাব কমানোর চেষ্টা করছে আর জাপানিজ তার শক্তি বাড়ানোর জন্য কাজ করছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় এক্সোরসিজমে হিউজিন অনেক কষ্ট পাচ্ছে। জাপানিজ লোকটি তার জাদুমন্ত্রের সামনে হারিয়ে যাওয়া পার্কের ছবি রেখেছে। বাইরে থাকা পার্ক এতে সেন্স ফিরে পায়। ওঝার ব্রেকের আঘাতে একদিকে হিউজিনের আর্তনাদ শোনা যায়, অন্যদিকে জাপানিজ লোকটিও তার বুকে ব্যথা অনুভব করে। জং তার মেয়ের এই অবস্থা সহ্য করতে পারে না, অতঃপর বাধ্য হয়ে ওঝার এক্সোরসিজম বন্ধ করে দেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। জাপানিজ লোকটি স্বস্তি পেয়ে রুমে শুয়ে পড়ে। আর ওই সময় জং রুমের বাইরে সাদা কাপড় পরিহিতা এক মহিলাকে দেখতে পায়। এখন এখানে একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন, একদিকে জাপানিজ ব্যক্তি, অন্যদিকে ওঝা, আর মাঝে সাদা কাপড় পরিহিতা এক মহিলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মহিলা আসলে কে? সেও কি কোনো শয়তান? তো হিউজিনকে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর জং ফাদারের কাছে যায়। ফাদারের সঙ্গে সে ওই সময় জাপানিজ ব্যক্তির ব্যাপারে আলোচনা করে। ফাদার বলে শুধুমাত্র মানুষের কথার উপর বিশ্বাস করা উচিত না, যতক্ষণ না সচক্ষে সত্যতা দেখা যায় ততক্ষণ এসব গুজব বা ভুল ধারণা বিশ্বাস করা উচিত নয়। শয়তান বলতে কিছুই নেই, সবকিছু যাচাই করে দেখতে হবে। এই কথাগুলো শুনে জং সিদ্ধান্ত নেয় সে দলবল নিয়ে জাপানিজদের বাসায় যাবে। যদি সে আসলেই পিশাচ হয় তাহলে সে তার আসল রূপ দেখবে আর তারপর তাকে মেরে ফেলবে। কিন্তু ওই দিন সকালে জাপানিজ লোকটি দ্রুত পার্কের গাড়ির কাছে যায়, কিন্তু পার্ক সেখানে নেই। জংরা জাপানিজদের বাসায় এসে ভাঙচুর শুরু করে। তারা জাদু মন্ত্রের আলামত খুঁজে পায়, কিন্তু জাপানিজ লোকটিকে তারা খুঁজে পায় না। বাইরে এসে তারা পার্ককে তাদের দিকে ধেয়ে আসতে দেখে। পার্কের শরীর ছিল একদম বিভৎস, সে আক্রমণ করছিল। শতাধিক আঘাতের পরও তাকে দমন করা যাচ্ছিল না। হঠাৎ তার শরীর বেঁকে যায়, কাঁচরানো পর্যায়ে হাড় ভেঙে সে মারা যায়। তার কিছুক্ষণ পর সবাই দূরে থাকা জাপানিজকে দেখতে পায়। তারা সবাই মিলে তাকে ধাওয়া করে। ধাওয়া করতে করতে তারা পাহাড়ের শেষ মাথায় পৌঁছায়, কিন্তু জাপানিজকে আর পাওয়া যায় না। জাপানিজটি পাহাড়ের নিচে পড়ে কাঁদছিল। তার কিছু দূরে সাদা কাপড় পরিহিতা মহিলা ছিল, তিনি জাপানিজকে দেখে মৃদু হাসছিলেন। জাপানিজ সেই মহিলার পিছনে। বৃষ্টির সেই বিকেলে জংরা ঘায়াল অবস্থায় বাসায় ফিরছিল। রাস্তার মাঝখানে একটি দুর্ঘটনা হয়। একজন লোক পাহাড় থেকে তাদের গাড়ির সামনে পড়ে। জং দেখে সেই লোকটাই জাপানিজ, যিনি প্রায় মৃত অবস্থায় ছিলেন। জং তাকে পিশাচ মনে করে আর বিচার না করেই তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, এই আশায় সে যদি মরে যায় তাহলে তার মেয়ে বেঁচে যাবে। অন্যদিকে ওঝা তার কর্মশালায় কিছু অনুভব করার চেষ্টা করছিল। সে পাহাড়ের দিকে তাকিয়ে বলে ইঁদুর তার জন্য রাখা ফাঁদে আটকা পড়েছে। হসপিটালে গিয়ে জং দেখে হিউজিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। সুস্থ মেয়েকে পেয়ে জং কাঁদতে শুরু করে আর ভাবে জাপানিজটিকে মেরে ফেলার জন্যই তার মেয়ে এখন সুস্থ হয়েছে। অন্যদিকে দেখা যায় ওই দিন দুগ্ধশালার এক পুলিশ তার পুরো পরিবারকে হত্যা করেছে। এটার মানে পিশাচ এখনো সংস্ক্রিয় আছে আর এখনো গ্রামে হত্যাকাণ্ড চলছে। এরপর সেই ট্রান্সলেটর ছেলেটি পাহাড়ের দিকে রওনা হয়। তার ধারণা জাপানিজ লোকটি বেঁচে আছে। জং দ্রুত বাড়ি ফিরে হিউজিনের খোঁজ পায়। হিউজিন বাড়িতে নেই, তাকে খুঁজতে বের হয়। তখন জং ওই সাদা কাপড় পরিহিতা মহিলাকে দেখে আর মহিলা বলে আমি তোমার পরিবারকে বাঁচাতে এসেছি। শয়তান হিউজিনের ভিতরে প্রবেশ করেছে, তুমি বাড়িতে গেলে সব পণ্ড হয়ে যাবে। হিউজিন শয়তানের বশবর্তী হয়ে সবাইকে মারবে। জং বলে কেন তোমাকে বিশ্বাস করব? তুমি কি মানুষ নাকি পিশাচ? মহিলা কাছে এসে বলে শয়তান তোমাদের বোকা বানাচ্ছে, তুমি তার বিভৎস রূপ স্বপ্নেও দেখেছো, তবুও বুঝতে পারছো না। তুমি বারবার শয়তানের পথেই চলে যাচ্ছ। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে। আমি শয়তানের জন্য একটি ফাঁদ পেতেছি। যখন 3টি মোরগ ডাক দেবে তখন শয়তান সেই ফাঁদে আটকা পড়বে আর 3 ডাকে তোমাকে এখানেই থাকতে হবে। ট্রান্সলেটর ছেলেটি পাহাড়ের এক গুহায় আলো দেখতে পায়। সেখানে গিয়ে দেখতে পায় জাপানিজ লোকটি বেঁচে আছে এবং জাদু মন্ত্রের কাজ করছে। ছেলেটি বলে তুমি বেঁচে আছো, তাহলে তুমি তো শয়তান। কিন্তু যদি তুমি না হও বা শয়তানও না হও তাহলে তোমার আসল রূপ দেখাও।
তোমার আসল পরিচয় জানাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। অন্যদিকে ওঝা জংকে ফোন দিয়ে জানতে চায় সে বাসায় ফিরে এসেছে কিনা। জং বলে আমি ওই সাদা কাপড় পরিহিতা মহিলার সামনে দাঁড়িয়ে আছে। ওঝা বলে তাকে কোনোভাবেই বিশ্বাস করো না। অন্যদিকে সাদা কাপড় পরিহিতা মহিলা ওঝাকে বলে তাকে বিশ্বাস করো না, সে শয়তানের সাথে জড়িত। এই অবস্থায় জং দিশেহারা হয়ে পড়ে। সেই মহিলাকে বলে তুমি যদি সত্যি আমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে কেন ওই শয়তানটিকে আমার মেয়ের শরীরে প্রবেশ করতে দিলে? আগেই তাকে রক্ষা করতে পারলে ভালো হতো না? মহিলা বলে আমি রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি একটি বড় পাপ করেছো। তুমি নির্বিচারে একজন নির্দোষকে মেরে ফেলার চেষ্টা করেছো পাহাড় থেকে ফেলে দিয়ে, অর্থাৎ সেই জাপানিজকে। সে নির্দোষ ছিল। তোমার এই পাপের জন্য শয়তানের শক্তি বেড়ে গেছে আর আমার শক্তি কমে গেছে। এখন আমি শুধু ফাঁদ তৈরি করতে পারবো, বাকি তোমার অপেক্ষা করতে হবে। এই কথার পর হিউজিন অদ্ভুতভাবে বাসায় ফিরে আসে। সে কাঁচা মাছ মাংস খেতে শুরু করে। এক পর্যায়ে দুটি মরক ডাকতে শুরু করে। জং অস্থির হয়ে ওঠে, বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। মহিলা তার হাত ধরে আটকায়। হাতের স্পর্শে জং অদ্ভুত অনুভূতি পায়। জং দেখে মহিলার পোশাক গ্রামের সেই ভিকটিমদের কাছ থেকে আসা। মহিলার কাছে হিউজিনের চুলের একটি ক্লিপও রয়েছে। জং মনে করে সেই শয়তান। সে সেখান থেকে চলে যায় এবং বাসায় ফিরে আসে। বাসার বাইরে থাকা ফুলগুলো শুকিয়ে গেছে। ভেতরে ঢুকতেই জং দেখে রক্তাক্ত অবস্থায় হিউজিন ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সে বাসার সবাইকে মেরে ফেলেছে। জং হাহাকার করে তার মেয়েকে ডাকে, কিন্তু হিউজিন তার হাতেই আঘাত করে। অন্যদিকে গুহায় থাকা জাপানিজ সে ক্যামেরা হাতে তুলে ধরে ট্রান্সলেটরের ছবি তোলার চেষ্টা করে। ধীরে ধীরে সে তার আসল রূপের সামনে আসে। তাকে আমরা শয়তান রূপে দেখতে পাই। পরের সকালে ওঝা জংয়ের বাড়িতে আসে। পরিবারের সবার ছবি তুলে নিয়ে চলে যায়। এইভাবে গ্রামের সব ভিকটিমদের ছবি ওঝার কাছে রয়ে যায়। আর এখানে সিনেমাটি শেষ করা হয়েছে। কিন্তু আমি জানি আপনার মনে এখনো অনেক প্রশ্ন রয়েছে। আমি একটা একটা করে আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে জাপানিজ লোকটা আসলে কে? উত্তর, সে ছিল একজন সাধারণ মানুষ, কিন্তু তার শরীরে একটা শয়তান প্রবেশ করেছিল এবং তাকে প্রসেস করে নিয়েছিল। আর শয়তান ওই মানুষের শরীর ব্যবহার করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তাকে দিয়ে কাজ করছিল। এজন্যই আমরা সেই জাপানিজ লোকটিকে মাঝে মধ্যে কান্না করতে দেখেছি, মাঝে মধ্যে নর্মাল থাকতে দেখেছি। অর্থাৎ সে যখন নর্মাল ছিল তখন শয়তান তার শরীরে ছিল না, কিন্তু সে যখন কাঁচা মাংস খেত এবং বিভিন্ন অপকর্ম করত তখন শয়তান তার শরীরকে তার নিয়ন্ত্রণে নিয়ে তাকে দিয়ে খারাপ কাজ করাতো। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সাদা কাপড় পরিহিতা মহিলাটা আসলে কে ছিল? সে ছিল একটি শুভ আত্মা, যিনি গ্রামবাসীদের রক্ষা করতে চেষ্টা করছিলেন। সে আক্রান্ত পরিবারের গেটের সামনে ফুল রেখে যেত, যেগুলো শুকিয়ে গেলে বুঝতো সেই পরিবার আক্রান্ত হয়েছে, অর্থাৎ সেই পরিবারের উপরে শয়তানের নজর পড়েছে। আর আক্রান্ত পরিবারকে সতর্ক করার জন্য সে পাথর ছুঁড়ে দিত। আর এই রেফারেন্সটি নেওয়া হয়েছে বাইবেল থেকে, কারণ বাইবেলে বলা আছে যদি কেউ কোনো মানুষের দিকে পাথর ছুঁড়ে মারে তাহলে সে শুভ আত্মা, কারণ কোনো অশুভ আত্মা মানুষের দিকে পাথর ছুঁড়ে মারতে পারে না। আর 3 বার মোরগ ডাকার রেফারেন্সও বাইবেল থেকে নেওয়া হয়েছে। বাইবেলে যিশু পিটারকে বলেছিলেন যে 3 বার মোরগ ডাকলে কেউ বিশ্বাস হারাবে। এই ঘটনাটিকে মুভিতে এক ধরনের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাদা কাপড় পরা মহিলাটা ছিল শুভ আত্মা, আর সাদা রং মানেই হচ্ছে পবিত্র রং। এবং সে বারবার সবাইকে পাথর ছুঁড়ে এবং 3 বার মোরগ ডাকার কথা বলে সাবধান করতে চেয়েছিল যাতে তারা শয়তানের ফাঁদে না পড়ে, কিন্তু গল্পের নায়ক তাকে বিশ্বাস করেনি, এই জন্য সে শয়তানের ফাঁদে পড়েছে। আর এরপর আসি তান্ত্রিক ইল এবং শয়তানের বিষয়ে। এই তান্ত্রিক ইল ছিল পিশাচের সহায়ক তান্ত্রিক, যিনি আক্রান্তদের দুর্বল করে তোলার জন্য মন্ত্র পড়ত। এবং আপনি মনে করে দেখুন, তার মন্ত্র পাঠ শুনেই জংয়ের মেয়ে হিউজেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল। অর্থাৎ সে যজ্ঞ করত, ভূত তাড়ানোর মন্ত্র পড়তো না, বরং আক্রান্ত ব্যক্তিকে আরো দুর্বল করার জন্য মন্ত্র পড়ত। আর তান্ত্রিকের কাজ ছিল শয়তানের সুবিধা বৃদ্ধি করা। কিন্তু প্রশ্ন হলো তান্ত্রিক কেন শয়তানের হয়ে কাজ করত? এর উত্তরটা হচ্ছে ক্ষমতার লোভ। তান্ত্রিকরা অলৌকিক শক্তি পেতে চায়, তাই তারা পিশাচের সঙ্গে চুক্তি করে। পিশাচ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছু শক্তি তান্ত্রিককে দেবে যদি সে পিশাচের কাজে সাহায্য করে। ফলাফল, পিশাচের স্বাভাবিক কাজ হলো মানুষের আত্মা দখল করা এবং ধ্বংস করা। তান্ত্রিক ইল শয়তানের এই কাজকে সহায়তা করত। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আপনি ভালো করে বুঝুন।
আমরা একটা দৃশ্যে দেখেছিলাম জাপানিজ লোকটি হঠাৎ একদিন জংয়ের গাড়ির উপরে পড়েছিল, আর তখন জং তাকে ভেবেছিল সে একজন পিশাচ, মানে যেমনটা তাকে তান্ত্রিক বুঝিয়ে রেখেছিল। আর তখন সে তাকে শয়তান ভেবে পাহাড় থেকে ফেলে দিয়েছিল তাকে মেরে ফেলার জন্য। আর এখানে সে একটি মস্ত বড় পাপ করে ফেলে, কারণ আমরা জানি জাপানিজ লোকটা সাধারণ লোক ছিল, মানে শয়তান তার উপরে ভর করলেও সেই সময়ে শয়তান তার মধ্যে ছিল না। সেই সময়ে সে ছিল একজন সাধারণ ব্যক্তি। আর সাধারণ একটা লোককে পাহাড় থেকে ফেলে দেওয়া মানে কি? তাকে খুন করার চেষ্টা। আর সাধারণ একটা লোককে খুন করার চেষ্টা মানে পাপ। আর জং যখনই পাপ করে ফেলে তখনই শয়তানের ক্ষমতা বেড়ে যায়, আর তখনই শয়তান তার শেষ চালটা চালে, কারণ শয়তান তখন অনেক ক্ষমতাশালী হয়ে গিয়েছিল। অর্থাৎ এক কথায় মানুষ যখন কোনো পাপ করে ফেলে তখনই শয়তানের ক্ষমতা বেড়ে যায়, আর অন্যায়ের কারণেই শয়তান তার ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং জংয়ের ক্ষতি করতে পারে। আর তান্ত্রিক ইল তখন এই পাপকে বলেছিল ইঁদুর গর্তে পড়েছে, অর্থাৎ এর মানে শয়তানের ক্ষমতা বেড়ে গেছে। তো যাই হোক, এই মুভিটি শুধু এক ভৌতিক গল্প নয়, বরং এক গভীর দার্শনিক বার্তা বহন করে যে পাপ মানুষকে শুধু নষ্ট করে না, বরং তার ভেতরকার অন্ধকার শক্তিকে উন্মুক্ত করে। যখন আমরা পাপ করে তখন স্বতঃসিদ্ধভাবে শয়তানের ক্ষমতা বাড়তে থাকে, মানে আমাদের নিজের ভুলে আমরা নিজেদের বিপদ ডেকে আনছি। পাপ এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত যা নিজেকে ধ্বংসের পথ দেখায়। তাই এই মুভির মূল শিক্ষা হলো পাপের প্রতিটি ছোট্ট দানা আমাদের থেকে শক্তি ছিনিয়ে নিয়ে শয়তানের হাতে তুলে দেয়। জীবনকে যদি নিরাপদে রাখতে চাই তবে প্রথম শর্ত হলো পাপ থেকে দূরে থাকা, কারণ পাপ করলে শয়তান আমাদের ভেতর প্রবেশের দরজা পেয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।